অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করে এখন বাড়ির দিকে রওনা হয়েছে প্রভা আর রুদ্ধ। নিরিবিলি পরিবেশ, আকাশে পূর্ণ চাঁদ, তারা হাঁটছে আর চাঁদটাও যেন তাদের সঙ্গে হাঁটছে। ছোটবেলায় এটাই ভাবতো প্রভা, যা মনে করে এখন তার হাসি পেল। মনে মনে হাসলো সে। হঠাৎ কি একটা মনে পড়তে এই রুদ্ধকে জিজ্ঞেস করলো, এই রুদ্ধ, হুম। তখন তুই ওই মহিলাকে এসব বলেছিস কেন? কিসব কথা? আরে ওই সব। সেটা তো জিজ্ঞেস করলাম, কিসব? প্রভার কথা বুঝলেও দুষ্টু বুদ্ধিরা মাথায় চাপল, তাই কিছুটা হেয়ালি করে উত্তর দিল। বিরক্তিতে চবর্গেও শব্দ উচ্চারণ করলো মুখ দিয়ে প্রভা। হাঁটা থামিয়ে দিয়ে 2 হাত কোমরে রাখলো সে। প্রভাকে দাঁড়িয়ে পড়তে দেখে রুদ্ধ দাঁড়িয়ে পড়ল। দেখতে লাগলো এক রমণীর বিরক্তি আর অস্বস্তিতে ভরা মুখ। বিব্রত বোধ করছিল প্রভা, তবু সব সঞ্চয় করে করলো সে নিম্নষ্ঠ কামড়ে। তারপর বলল, আরে তখন বলি না তুই আমার হাজবেন্ড হোস, সেটাই। বলেছি তো। তো মানে তুই বুঝতে পারছিস না আমি কি বলতে চাইছি? এ পর্যায়ে এসে হাসি আর ধরে রাখতে পারল না রুদ্ধ। হু হু করে শব্দ করে হাসতে লাগলো। ভাঁজ পড়া কপাল এবার শিথিল হলো প্রভার। বুঝতে পারলো রুদ্ধের শয়তানি। রুদ্ধের পিছে 2-3টা কিল বসিয়ে দিল তক্ষণে। বলতে লাগলো, তবে রে দাঁড়া, তোর হচ্ছে। হাসতে লাগলো রুদ্ধ। আরো চওড়া হাসলো, হাসি হলো তার। সেভাবেই বলল আগে আমাকে ধরতো। বলি ছুটতে ধরল সে। আর তাকে ছুটতে দেখে প্রভাও তার পেছন পেছন ছুট লাগায়। শীতকাল হওয়ায় তেমন মানুষজন নেই রাস্তায়, গাড়িও নেই। তাছাড়া এটা হাইওয়েতে নয় যে থাকবে। 2-1জন পথচারী আছে যারা আসছে যাচ্ছে, সাথে 2-1জনের এমন দৌড়ানো দেখছে। ছুটতে ছুটতে রুদ্ধ তার ঘাড় কাত করে প্রভার দিকে ফিরে নিজের 32 পাঁচি বের করে দিয়ে বলে, তুই চাইলে হাজবেন্ড বানাতে পারিস প্রভাত। হাজবেন্ড হিসেবে অতটাও খারাপ হব না আমি, কি বলিস? থেমে গেল প্রভা। বুকটা দুরু দুরু করছে তার। এই ছেলেটা কখন যে কি বলে সেটা কি ও জানে? ও কি জানে একজনের ওর এইসব কথা শুনলে সর্বনাশ হয়? প্রভাকে থামতে দেখে রুদ্ধ নিজেও থেমে গেল। ওর কাছে কি জিজ্ঞেস করল, কি রে, কি হলো তোর আবার? না কিছু হয়নি। রাস্তার পাশে একটা ফুলের ভ্যান নজরে আসলো প্রভার, যেখানে বিভিন্ন ফুলের গাছরা, হাতের মালা, গলার মালা সহ ফুল আছে। দেখি মনটা কেমন ভালো হয়ে গেল তার। প্রভার এই খুশি মুখটার কার্যক্রম কখনোই রুদ্ধে চোখ এড়ায়নি। প্রভার কোমল মেলি ছোট হাত যাকে নিজের বিশাল রুক্ষ পুরুষালী হাতের মাঝে বন্দি করে নিয়ে হাঁটা দিল সেই ভ্যানের দিকে। মুখে শুধু বলল, চল। ভ্যানের কাছে আসতেই প্রভাত তো অবাক। রুদ্ধকে জিজ্ঞেস করল, আরে এখানে কেন আসলি? প্রভার করা প্রশ্নটা গায়ে মাখল না সে। উচ্চ প্রভাকে প্রশ্ন করল, গাজরা নিবি নাকি হাতের মালা টাইপ এটা? কি আশ্চর্য, তোকে তো আমি কিছু জিজ্ঞেস করলাম নাকি? তুই সেটার উত্তর না দিয়ে উল্টো আমাকে প্রশ্ন করছিস। উফ, এত কথা কেন বলিস বলতে প্রভাত? যা জানতে চাইলাম সেটা বল শুধু। চুপ করে দাঁড়িয়ে রইল প্রভা। ওকে চুপ থাকতে দেখে ফুস করে একটা শ্বাস ছাড়ল রুদ্ধ। নিজেই আবার দোকানদারের কাছ থেকে একটা গাজরা কিনে নিল। তারপর প্রভার কাছে এসে বলল, ওদিকে ঘোর, আমি পড়িয়ে দিচ্ছি। ঠিক করে একটু দাঁড়া না প্রভাত, গাজরাটা ঠিকঠাক করে লাগাতে তো দে আমাকে। রুদ্ধের আদেশ সূচক বাক্য শুনে কিছুটা স্থির হয়ে দাঁড়ালো প্রভা। ওপর থেকে যথাসম্ভব নিজেকে ঠিক দেখানোর চেষ্টা করছে সে, কিন্তু ভেতরে ভেতরে ঠিক ততটা অস্থির হয়ে রয়েছে। হৃদযন্ত্রটা একটু বেশি থকথক করছে যেন। শরীরের প্রতিটি লোমকূপ দাঁড়িয়ে গেছে প্রভার যখনই রুদ্ধের পুরুষালী হাতে কাজ করার জন্য নড়াচড়া করছে। ঠিক তখনই শরীরের প্রতিটি শিরা শিরা এক পশলা শীতলতা ছেয়ে যায় প্রভার। হঠাৎই কর্ণকুহুর বাড়িয়ে দেয় রুদ্ধের পুরুষালী ভারী কি গলার স্বর। নে, এবার হয়ে গেছে। ঘায়াল করা এক হাসি দিয়ে পুনরায় রুদ্ধ বলে, মাশাল্লাহ, তোকে খুব সুন্দর লাগছে রে। আমি কল্পনা করতে পারিনি সামান্য এক ফুলের গাছটা যে আমার প্রভাতের সৌন্দর্যটাকে এত বাড়িয়ে দেবে। সামান্য কিছু কথা, কিন্তু যদি সেটি হয় কোনো নারীকে করা তার শখের পুরুষ দ্বারা প্রশংসনীয় কিছু বাক্য, তবে সেই প্রশংসার বাক্যগুলো নারীটির কোমল মন ছুঁয়ে দিতে পারত। ঠিক তাই হয় প্রভার সাথে। লজ্জারা ভিড় করে তার মুখ জোরে। চিবুক নামিয়ে নিতে রুদ্ধ তার শক্ত খড়খড়া হাত দিয়ে সেই লজ্জা নিতিয়ে পড়া
চিবুক ধরে ফেলে সন্তর্পণে, মুখটা তুলে চোখ ভরে দেখতে থাকে তার প্রভাতের সেই লজ্জা রাঙা মুখটা। রক্তিম আবার ছড়িয়ে পড়েছে সারা মুখ জুড়ে প্রভার, আর সেটাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে রুদ্ধ। রিয়ানাদের বাড়ি থেকে জন্মদিনের দাওয়াত খেয়ে প্রভাতের পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 11:30টাই বেজে গেছে। যেহেতু তারা ডিনার করিয়ে এসেছে আর ক্লান্তও ছিল, তাই সকলে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। পরের দিন থেকে শুরু হবে আবার কর্মব্যস্ততা। রাতের এখন মধ্যভাগ। নিজের মোবাইল ফোন অন করে সময়টা দেখে নিল প্রভা। 3:15। নিয়ম করে এই সময় প্রভার ঘুম ভাঙে। এটা এখন অভ্যাসে হয়ে গেছে তার। পুরো বাড়ি যখন নিস্তব্ধ থাকে তখনই প্রভা তার কার্য সিদ্ধ করে। শোয়া থেকে উঠে বসে খুলে যাওয়া চুলগুলো হাতে উঠিয়ে খোপা করে নিল। বালিশের পাশ থেকে ওড়নাটা নিয়ে পরে নেয় সেটা। বিছানা থেকে নেমে স্লিপার পায়ে দেয়। যেই না এক পা সামনে দিল অমনি নিজের পায়ে থাকা নূপুর যেন ছন ছন আওয়াজ করে উঠছে। দাঁত দিয়ে জিভ কাটে। ভুলে গিয়েছিল নূপুরের কথা, এখনই সব যেত। এইসব ভাবতে ভাবতে পা থেকে নূপুর জোড়া খুলে ফেল সাইড টেবিলের ড্রয়ারে, সেগুলো রেখে এবার হাঁটা দিল সে। পা চিপে চিপে অগ্রসর হতে লাগলো প্রভা। প্রভার রুমের পাশে রুমটাই আভার, তার পরেরটা তনয়ার। 3 বোনের রুমের সিরিয়াল একই সারিতে। তারা 3 জনই এই ফ্লোরে এই দিকটায় থাকে, আর এই ফ্লোরের বিপরীত দিকে হচ্ছে রুদ্ধর রুম। মাঝখানে 3টা রুম আছে। এইবার একমাত্র ছেলে বিধায় সবচেয়ে বড় রুমটাই রুদ্ধের। লিফট থেকে কিছুটা সামনে গেলে দেখা মিলে রুদ্ধের কক্ষের, আর প্রভাতের এই দিক দিয়ে আছে আবার সিঁড়ি। সচরাচর সিঁড়ি ব্যবহার হয় না বললেই চলে। খুদে সদস্যদের ফ্লোরটা এভাবেই সাজানো হয়েছে। একলা এক পাশ জুড়ে রুদ্ধ নিয়েছে, তো বাকি অন্য পাশ জুড়ে বাড়ির মেয়েদের আস্তানা। অতি সাবধানতার সহিত কাঙ্ক্ষিত কক্ষের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে প্রভা। আজ প্রায় মাসখানেকের মতো বোধ হবে রুদ্ধের ঘরের দরজা খোলা থাকে। যে কিনা দিনের বেলা তো দরজা আটকে রাখবে, সে এই রাতের বেলা দরজা খুলে ঘুমায়। বিষয়টাতে ভারী অবাক হয় প্রভা। তবে তাতে তার কি, দরজা খুলে রাখায় উল্টো তার তো আরো সুবিধাই হয়েছে। বিরানো দরজাটা ছেলে চিপে চিপে রুমের ভিতর প্রবেশ করলে প্রভা। জিম লাইটের মৃদু আলোয় চারপাশ দেখতে অসুবিধা হচ্ছে না তার। এই শীতের মধ্যে এই ছেলেটা উদম শরীরে ঘুমিয়ে আছে, ভাবতেই শরীর শিশির করে উঠছে প্রভার। কম্পিউটারটা কোমর পর্যন্ত দেয়া, উপর হয়ে বেঘরে ঘুমাচ্ছে রুদ্ধ। চুপচুপ করে আস্তে আস্তে রুদ্ধের কাছে গিয়ে দাঁড়ালো প্রভা। কম্পিউটারটা উপরে উঠিয়ে ভালো করে ঢেকে দিল। তারপর রুদ্ধের শিওরে বসে কতক্ষণ একভাবে তাকিয়ে থাকলো রুদ্ধের দিকে। প্রভার কাছে রুদ্ধকে বর্তমানে একটা বাচ্চার মতো লাগছে। কে বলবে এর ছেলে জেগে থাকলে কতটা বেপরা আর উগ্র থাকে। ধীরে ধীরে নিজের হাতটা নিয়ে রাখলো রুদ্ধের মাথায়, চুলের মাঝে হাত দিয়ে বুলিয়ে দিতে লাগলো। মনে মনে ভাবলো, কি হতো বল রুদ্ধ, তোর জন্য আমার মনে কোনো ফিলিংসই যদি না জন্মাতো, খুব কি ক্ষতি হয়ে যেত? আমার এই ভালোবাসা যে কখনোই আমাদের এই পরিবার মেনে নেবে না। তাছাড়া তুইও যদি ভুল বুঝিস আমায়। চোখের কোণ ভিজে উঠল প্রভার। রুদ্ধের চুলের মাঝে থাকা হাতটা থেমে গেল। পুনরায় কিছু ভাবনা এসে ভিড় করলো মনে। পুরো পৃথিবী ভুল বুঝলেও আমার কিচ্ছু যাবে আসবে না, কিন্তু তুই যদি ভুল বুঝিস আমি শেষ হয়ে যাব। আমি এই ভয়েই তোর কাছে যে আমার মনের কথাগুলো বলতে পারছি না। ম্লান হাসলো, হেসে তাকালো রুদ্ধর মুখপানে। তারপর নিজ মনেই বলতে লাগলো, বুঝলি রুদ্ধ, আমার বোধহয় তোকে কোনোদিনও পাওয়া হবে না, বলা হবে না কতটা ভালোবাসা প্রভার মনে রুদ্ধের জন্য। তুই জানতেই পারবি না। প্রভা নামের এক পাগলি তোকে ভীষণ বাজেভাবে ভালোবাসতো। বেশ কিছুক্ষণ এভাবেই বসে থেকে এরপর উঠে দাঁড়ালো প্রভা। আগের মতোই অত্যন্ত সাবধানতার সাথে বের হয়ে গেল রুম থেকে। প্রভা রুম থেকে বের হতে চোখ মেলে তাকায় রুদ্ধ। ছোচে কোণে খেলে যায় তার বাঁকা হাসির ঝলক বিবির করে আওড়ায়। আমার বোকা প্রভাত, মনে করেছেন উপর খুলে আসলেই আর আমি বুঝবো না ওর উপস্থিতি। আর তোর গ্রান, তোর নিঃশ্বাসের শব্দ, তোর অস্তিত্ব সবই আমার চেনা। আমার মন মস্তিষ্কে সেট করা যায় সব। সামান্য নূপুর খোলায় তোর উপস্থিতি আমি বুঝি উপলব্ধি করতে পারবো না? বিড়বিড় শেষে নিচে থেকে এবার শব্দ করে হেসে দিল রুদ্র। উপর থেকে চিৎ হয়েছিল,
সকালবেলা ডাইনিং টেবিলে এসে হাজির হয় বাড়ির লোকজন। 3 কর্তা তাদের নির্দিষ্ট আসনে বসেন। ক্ষুদে সদস্যদের মধ্যে বর্তমানে আভা বসে আছে ডাইনিং টেবিলে, আর প্রভা মা চাষিদের সাথে হেল্প করছে। তনয়া ঘুম থেকে উঠেছে মাত্র, ঠুলু ঠুলু পা নিয়ে এসে জায়গা দখল করে বসলো ডাইনিং এর। এরই মধ্যে লিফট থেকে বেরিয়ে আসলো রুদ্ধ। সাদা ওভারসাইজড প্যান্ট আর তার উপর পার্পেল কালারের টি শার্ট পরেছে রুদ্ধ। হাত উঠিয়ে নিজের লেয়ার কাট চুলে স্লাইড করতে করতে অপর হাত দিয়ে বাইকের চাবি ঘোরাচ্ছে সে। ছোট গোল করে শীষ বাজতে বাজতে টেবিলের ধারে আসতে কপাল কুঁচকে গেল তার। এই মেয়ে আবার কোথায় যে থাকে মনে মনে ভাবলো রুদ্ধ। উকিচুকি দিয়ে দেখতে লাগলো রান্নাঘরে, যদি প্রভা সেখানে থাকে এই ভেবে। আশাহত হলো না সে। সত্যি প্রভা সেখানে, আর এখন রান্নাঘর থেকে হাতে খাবারের বল নিয়ে টেবিলের দিকে আসছে সে। দৃশ্যটা দেখতে নিঃশব্দে একটা শ্বাস ছিল রুদ্ধ। পুনরায় ফুরফুরা মেজাজ নিয়ে থাপ করে বসে পড়ল তার বরাদ্দকৃত চেয়ারে। বেশ বিরক্ত অনুভব করছে রুদ্ধ। তার করবেই বা না কেন? সে কখন থেকে বসে দেখছে প্রভা শুধু রান্নাঘর যাচ্ছে আর আসছে, মানে রান্নাঘর টু ডাইনিং টেবিল করছে আর কি। যখনই ভেবেছে এই বুঝি প্রভা বসবে, তখনই সে, না ম্যাডাম, বসার কোনো নামই নিচ্ছে না। একই রে রুদ্ধ, খাচ্ছিস না কেন? খাবার তো ঠান্ডা হয়ে যাবে। এভাবে খাবার সামনে নিয়ে বসে আছিস কেন? রিয়ানার কথায় ঘোর কাটে রুদ্ধর। ভাবনা জগৎ ছেড়ে বের হয়ে আসে সে। ছোট চাচির দিকে তাকে উত্তর করে, খাবো একটু পরে। আহা, একটু পরে কেন? এমনি। আরও কিছু জিজ্ঞেস করবে তার আগে রান্নাঘর থেকে ডাক পড়ে বিদায়। সেখানে চলে যেতে হয় রিয়ানাকে, কিন্তু যাওয়ার আগে এও অবশ্য রুদ্ধকে বলেও গেল। তোমার ভাতিজিকে আসতে বলো, আমি খাবার খেয়ে নেব। রিয়ানা যাওয়ার পানে তাকে বিড়বিড় করে বলল রুদ্ধ। অবশেষে সব কিছুর অবসান ঘটে প্রভা এসে বসলো ডাইনিং টেবিলে। বাড়ির বাকিরাও বসেছে। এবারই সবাই আবার একসাথেই বসে খায় কিনা। প্রভাও খাওয়া আরম্ভ করতে রুদ্ধও খাওয়া শুরু করলো। সকলে খাওয়ায় মনোযোগ দেয় এ বিষয়ে কেউ তেমন খেয়ালই করলো না। সবে মাত্র 3বারের মতো হবে প্রভা খাবার মুখেই দিয়েছে। এরই মাঝে তাকে চায়ের কেটলি আনতে বলে সে উঠে যাওয়া ধরে, তবে উঠতে আর পায় না। রুদ্ধ তার বাম হাতটা দিয়ে প্রভার হাতের কবজি চেপে ধরে। প্রভা রুদ্ধর ডান দিকে বসায়। রুদ্ধকে তার হাতে আড়াআড়ি ভাবে নিয়ে প্রভার হাত ধরতে হয়। উপস্থিত কারো দৃষ্টি তোয়াক্কা করল না রুদ্ধ। ভারী গলায় আভাকে উদ্দেশ্য করে বলল, আভা যা তো, গিয়ে প্রভাতকে জানতে বললো, তা নিয়ে আয়। রুদ্ধ কিছু আদেশ করলো আর আভা সেটা পালন করবে না, তা আবার হয় নাকি? খুশি মনেই দৌড় দিল রান্নাঘরের দিকে। বিষয়টা সবাই স্বাভাবিক নিল, রুহানি নিতে পারল না। সে রুদ্ধকে বলে, আভা ছোট মানুষ, ও যদি ফেলে দেয় তখন? প্রভা গেলেই বা কি হতো? সকাল থেকে কাজ করতে করতে এমনি দেরি হয়ে গেছে, তার উপর এখন আবার না খেয়ে উঠে গেলে আরও দেরি হতো। প্রভাতের ভার্সিটি তোমার আভার আগে আজকে। সামান্য এক চার কেটলেই তো, এটা আনতে না পারার তো কোনো কারণ দেখছি না। রুদ্ধের কাট জবাবে রুহানি আর কিছু বলার খুঁজে পেল না। সোফায় বসে ফোন স্ক্রলিং করছে রুদ্ধ। বাড়ির 4টা গাড়ির মধ্যে থেকে একটাই করে যাওয়া আসা হতো প্রভার, তবে আজ 4টা গাড়ি আলাদা আলাদা কাজে ব্যবহার হয় রুদ্ধের সাথে ভার্সিটি যেতে হবে প্রভাকে। এই কারণে মূলত রুদ্ধ সোফায় বসে প্রভার জন্য অপেক্ষা করছে। গাড়ি 4টার গাড়ির মধ্যে একটা রায়ন্দ্র অফিসের কাজের জন্য শহরের বাইরে নিয়ে গেছে, আরেকটায় বাকি 2 ভাই রায়ান আর রুদ্ধ নিয়ে গেছে অফিস যেতে। অবশিষ্ট 2 গাড়ি, একটাতে আভা গিয়েছে মেডিকেল কলেজে 2য় বর্ষের ছাত্রী সে। ডক্টরি পেশা তার পছন্দের একটি পেশা, তাই তো নিজেই ইচ্ছেতেই এইদিকে পা বাড়াচ্ছে। আলোককুঞ্জ বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়ে তুখর মেধার, সেই জন্য প্রথম বাড়ি আভা জায়গা দখল করে নিতে পারে মেডিকেল কলেজে। আর বাকি থাকে একটা গাড়ি, যেটাতেই এতদিন যাওয়া আসা করতে প্রভা, আজ সেটা তনয় নিয়ে গেছে। তনয়া এবার ইন্টার 2য় বর্ষের শিক্ষার্থী। সামনের মাসে টেস্ট বিধায় তাকে এখন রেগুলার কলেজ যেতে হবে। এতদিন বাসাতেই থাকতো তনয়া, কলেজে বেশি যায় না সে। যখন প্রয়োজন তখনই কেবল যায়। আর তনয়া যখন যেত প্রভা আবার যেত না, বা তার ভার্সিটি বন্ধ থাকতো, আবার অন্য গাড়িগুলোও দেখা যেত থাকতো, তাই বেশি সমস্যাই হতো না। তবে আজ একসাথে সকলে যাওয়ার কারণে বিপত্তি বাজে।
এতে অবশ্য প্রভা বলেছিল সে একাই যেতে পারবে, রিক্সা কিংবা বাস ধরে চলে যাবে সে। বাড়ির বাকিদের আপত্তি না থাকলেও ঘোর আপত্তি ছিল রুদ্ধের। সে কিছুতেই প্রভাকে এভাবে যেতে দিবে না। প্রশ্নই ওঠে না প্রভার এভাবে যাওয়ার। বাসে কত ধরনের ছেলে থাকবে তার কোনো ইয়াত্তা নেই। কিভাবে যাবে সে? না, যাবে না, না না, এসব ভাবতেই পারছে না সে আর। তাই তার কঠোর আদেশ, প্রভাত তার সাথে ইউনিভার্সিটি যাবে। এতে তার এক ক্লাস মিস গেলেও ক্ষতি নেই। রুদ্ধ আর প্রভা আলাদা ইয়ারে পড়ে, কারণে মাঝে মাঝে তাদের ক্লাস শুরুর পার্থক্য দেখা দেয়। আজকেও সেরকমই। রুদ্ধর আজ আগে ক্লাস শুরু হওয়ার কথা। চল, আমি রেডি। মেয়েলি গলার আওয়াজ পেয়ে মোবাইল দেখা বাদ দিয়ে মাথা তুলে তাকায় সেদিকে। রুদ্ধ মুহূর্তেই হাঁ হয়ে যায় তার চোয়াল। প্রভাকে আজ একটু বেশি সুন্দর লাগছে না? এমনিতেই ফসা, তার উপর বেবি পিঙ্ক রংটা ফুটেছে বেশি। এই বেবি পিঙ্ক কালারের সালোয়ার কামিজে স্নিগ্ধ লাগছে প্রভাকে। চুলগুলো খোপা করেছে ক্লিপের সাহায্যে। আগে আগে হেঁটে যাওয়ায় ঘাড়ের দিকে নজর যায় রুদ্ধের। খোপার জন্য ফর্সা ঘাড় একদম চোখে বিঁধছে। স্তম্ভিত ফিরতে এই দৃশ্য দেখে কপাল কুঁচকে যায় রুদ্ধের। দ্রুত উঠে যায় প্রভার কাছে, যে এখন বাড়ির চৌকাঠে বড় বড় পা ফেলে প্রভার নিকটে গিয়ে টান দিয়ে প্রভার চুল আটকানো ক্লিপটা খুলে ফেলে রুদ্ধ। মুহূর্তে কোমর ছড়ানো চুলগুলো পিঠ বেয়ে নিচে ছড়িয়ে পড়ে। হকচকে যায় প্রভা। কি হলো বুঝতে তার 2 সেকেন্ড মতো সময় লাগলো। যখনই মস্তিষ্ক ব্যাপারটা ধরতে পারে তখনই ঘুরে দাঁড়ায় রুদ্ধের সম্মুখে। বিরক্ত মুখ নিয়ে শুধ হয়। আরে আজব তো, তুই আমার ক্লিপ খুলে ফেলি কেন? ইচ্ছে আমার। রুদ্ধের এমন হেয়ালি কথায় এবার খেপে গেল প্রভা। হাত বাড়িয়ে রুদ্ধের কাছ থেকে নিজের ক্লিপটা নিতে গেলেই হাত সরিয়ে নেয় তৎক্ষণাৎ রুদ্ধ। কি আশ্চর্য, ক্লিপটা দিচ্ছিস না কেন? দ্রুত চল, দেরি হয়ে যাচ্ছে। সময় থাকলে জামাটাই পাল্টাতে বলতাম। আরে আসছে ক্লিপ নিয়ে। নিজের প্যান্টের পকেটে প্রভার ক্লিপটা ভরে নির্বিকার ভঙ্গিতে হাঁটতে হাঁটতে উত্তর দিল রুদ্ধ। আজ রুদ্ধের বাস্কেটবল ম্যাচ আছে। বর্ণ খেলবে রুদ্ধের সাথে, আর ত্রিতা তাদের চেয়ার করবে। ভার্সিটির ক্রাশ বয় বাস্কেটবল খেলবে বলে কথা। মেয়েদের জন্য মনে হয় মাঠের এই প্রান্ত একদম ভরে গেছে। সিনিয়র জুনিয়র ক্লাসমেট সকল মেয়ের মুখে এক নাম, রুদ্ধ রুদ্ধ আর রুদ্ধ। এইসব দেখে বেচায় বিরক্তপন্ন। কেন ভাই, সেও তো খেলবে, তার নাম বলা যায় না? রুদ্ধকে এই নিয়ে বলেও ফেলে, তবে বলেই ভুল করে বসে। পাশে দাঁড়ানো ত্রিতা শুনে ফেলে, ব্যাস সেই লেভেলের চটে যায় ত্রিতা। ঠেস করে পিছে কিল বসে ফুসতে ফুসতে বলে, একবার খেলাটা শেষ হোক, তোকে আমি দেখাচ্ছি মজা। মাথার পেছনে চুলকে প্রেয়সীর রাগে প্রস্থান দেখে বর্ণ। খুব ভালো মতে বুঝেছে সে আজ তার কপালে শনি নাচে। ঝোঁকিলে বিড়বিড় করে আওড়ায় বর্ণ। আজ তো গিয়া বর্ণ, টাটা বাই বাই, খাতাম, অবস্থা হবে আমার। রুদ্ধ খেলবে শুনে প্রভাও এসে হাজির হয়, তবে এখানে এসে মেজাজ গরম হয়ে যায় তার। বেহায়া মেয়েগুলো কেমন চোখ দিয়ে গিলে খাচ্ছে রুদ্ধকে। মনে মনে এসব ভাবতে ভাবতেই খেলার দিকে মনোযোগ দেয়। যতবার রুদ্ধ পয়েন্ট করছে ততবারই খুশির সাথে রাগ বাড়ছে, কারণ এক একটা শাকচুনি গলা ফাটিয়ে চিৎকার করে দিচ্ছে। তোদের চোখে ঠাডা পড়ুক, গলায় বাঁশ ঢুকে গলা বন্ধ হয়ে যাক, তবে যদি চোখগুলো আর গলা ঠিক থাকে। প্রভার আসতে বলা কথাটা পাশে বসা স্নিগ্ধা শুনতে পিঞ্চ মেরে বলে, মেয়েদের আর দোষ কি বল, যদি ছেলেই দেখতে এত সুন্দর হয়। কপাল কুচকে স্নিগ্ধার দিকে ঠান্ডা দৃষ্টি তাক করে প্রভা, তারপর থমথমে গলায় বলে, চুপ থাক বেয়াদব, ওদের চোখগুলো ডিটারজেন্ট দিয়ে ধুয়ে দেখতে পারলে ভালো হতো, এতে যদি নজর ঠিক হয়। তাদের কথার মাঝখানে প্রভার পাশে থাপ করে বসে পড়ে কেউ একজন। দুজনেই সেদিকে তাকাতেই দেখতে পায় তুরাজকে। এমনিতেই প্রভার মেজাজ তুঙ্গে, তার উপর তুরাজকে দেখে মেজাজ তার খেই হারায়। খেকে ওঠে তুরাজের উপর। ওই বান্দর পোলা, এতক্ষণে বুঝি তোর আসার টাইম হলো? আরে আরে, আবহাওয়া এত গরম কেন? কি হয়েছে বলবি তো? প্রভার কথা জবাব দিতে দিতে প্রভার ওড়না ধরে নিজের কপালের কাছে আনে তুরাজ। উদ্দেশ্য প্রভার ওড়না দিয়ে নিজের মুখের ঘা মুছবে। এই সুযোগে যদি প্রিয় মানুষটার গায়ের গন্ধটাও নিতে পারে তবে তো আকাশে চাঁদ পাওয়ার মতো ব্যাপার হবে। তবে বেচারা সব আশা জল ঢেলে দিয়ে একটা বাস্কেটবল এসে তার কপাল বরাবর লাগে। সরি তুরাজ ভাই, কিভাবে যে বলতে লাগলো। বাস্কেটবলটা ফেরত নিতে নিতে কথাটা বলল রুদ্ধ। পুনরায় আবারও জিজ্ঞেস করলো,
ব্যথা কি বেঁচে লেগেছে? রুদ্রের পানে হাসি দিয়ে তাকালো তুরাজ, বলল। না না, বেশি ব্যথা লাগেনি, তুমি খেলতে যাও। পাশ থেকে প্রভাও একথা শুনে উদ্গ্রীব হয়ে বলে। কি ব্যথা লাগেনি? কপালের দিকটা কেমন ফুলে গেছে আর তুই বলছিস ব্যথা লাগেনি? আরে প্রভি, চিন্তা করিস না, আমার আসলেই লাগেনি। তুই বলেই হলো নাকি? আরও কিছু বলবে তার আগে সেখানে হাজির হয় স্নিগ্ধ ধ্রুব। কি হয়েছে জানতে চাইলে স্নিগ্ধা পুরো ঘটনাটার বিবরণ দেয়। বিবরণ শুনে ধ্রুব বলে। সে কি রে, দেখে তো বোঝা যাচ্ছে বেশ ব্যথা পেয়েছিস। ধ্রুবর কথায় ফুরন কাটে প্রভা। দেখা দেখি কিছুই নেই, ওর কথা বাদ দে তো, ওকে নিয়ে মেডিকেল রুমে চল। তুরাজ বাধা দিবে বুঝতে পেরে স্নিগ্ধ বলে। একদম ঠিক বলেছে, তুই আর বাধা দিবি না। স্নিগ্ধের কথা স্নিগ্ধা জবাব দেয়। ও বাধা দিলেও আমরা ওর কথা শুনবো নাকি? ধ্রুব বলল। হ্যাঁ সেই তো। তারপর ওরা সবাই মিলে ওকে নিয়ে যেতে লাগলো মেডিকেল রুমের দিকে। ওদের সাথে প্রভাব পাবারে কিন্তু তখনই ওর হাতটা চেপে ধরে রুদ্ধ। বলিষ্ঠ পুরুষালে হাতের শক্ত পিস্টন। প্রভার হাতের অবস্থা করুন। রুদ্ধের দিকে অসহায় মুখ করে তাকালো। বিশেষ প্রভাব পড়ে না এতে রুদ্ধর, বরং মুখের আদল শক্ত করে গম্ভীর বানিয়ে ঠান্ডা শরীর সুত হয়। কোথায় যাচ্ছিস তুই প্রভাত? বেশ বিরক্ত হলো ওর এমন লজিক ছাড়া কথায়। বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলা। আজব, এই সামান্য কথাটা জিজ্ঞেস করতে তুই আমার পথ আটকেছিস। হুম, এটা মোটেও সামান্য নয়। তো সামান্য লাগলেও ব্যাপারটা আমার কাছে একদমই সামান্য না। কি সব বলছিস তুই? মাথা গেছে তোর? খেলা আছে বেঁধে তুই এখন বেঁচে গেলি। বাসায় ফিরে অন্য কেউ কেন তোর ওনা ধরবে? আর তুইও মানুষের জন্য এত উতলা হয়ে ধেই করে কেন ছুটবি? তার হিসেব আমি নেব। তারপর কি মনে করে যেন প্রভার ওড়নাটা দিয়ে নিজের মুখের ঘাম মুছলো, ফের চিরবিরে উঠে বলল। আমার জিনিস দেওয়ার সাহস বেড়ে গেছে না? আবার যদি দেখি না, ফল ভালো হবে না। কথাগুলো বলে হনহনিয়ে চললো বাস্কেটবল কোর্টের দিকে। যেতে যেতে আরো একবার শাসাতেও ভুলো না রুদ্ধ, বলল। এখন চুপচাপ বাড়ি ফিরবি, মেডিকেল রুমের দিকে ভুলেও যাবে না। মূলত বল পড়ার কাউন্টার জন্যই রুদ্ধের খেলাটা পজ করা হয় কিছু সময়। আর সেই সুযোগেই লুফে নেয় রুদ্ধ। প্রথম থেকে মেজাজ চড়ে যায়। সেই যে তুরাজ প্রভার পাশে বসে, সেই থেকে খেয়াল রুদ্ধের সেই দিকে। তারপর প্রভার ওনাটা টানা সহ্যের বাইরে চলে যায়। যাও একটু প্রভার মুখটা দেখে রাগটের ভাটা পড়েছিল তুরাজের প্রভাকে প্রভি বলে, তা শুনে তা পুনরায় হাই হয়ে যায়। এদিকে প্রভা পুরো বোকার মতো দাঁড়িয়ে আছে। কি হয়েছে না হয়েছে মাথার উপর দিয়ে গেছে, তবে রুদ্ধের আদেশ অমান্য করার সাধ্য নিচুর হয়নি। যদিও বয়স দেখলে সেই বড়, কিন্তু তাও রুদ্ধের রাগ সম্পর্কে তার যথেষ্ট ধারণা আছে। রাগ জেদ একটু বেশি রুদ্ধের। যখন যেটা বলবে তখন সেটাই হবে, কেউ এর উপর কথা বলতেই পারে না। ছোটবেলা থেকেই এমন ছেলেটা এত জেদি। এসব ভেবে প্রভার বুক চিরে বেরিয়ে আসে এক দীর্ঘ নিঃশ্বাস। হাঁটা দেয় বাড়ির উদ্দেশ্যে। এমনিতেও আজ আর ক্লাস করতো না। ফোন বের করে ফ্রেন্ডস গ্রুপে একটা মেসেজ লিখে পাঠিয়ে দেয়। বাড়ি থেকে ফোন দিয়েছে আমায়, যেতে হচ্ছে, দুঃখিত তোদের জয়েন না করার জন্য। ফোনটা টোচ ব্যাগে ঝুঁকিয়ে গিয়েও কি মনে করে যেন থেমে যায়। পুনরায় টাইপ করে। তুরাজ, আপডেট জানাবি কিন্তু আমাকে। 54 সোলস নামের মেসেঞ্জার গ্রুপ তাদের। গ্রুপটা তুরাজ খুলে আর নামকরণ স্নিগ্ধা করেছে। নামকরণ নিয়েও স্নিগ্ধা আর স্নিগ্ধর একজোট লেগেছে। দুজন যমজ হলেও কোনো মিল নেই এদের। বাকি সব যমজদের মতো নয় এরা। এ উত্তর তো আরেকজন দক্ষিণ। তবে এই ঝগড়ার পরেও তাদের বন্ডিং কিন্তু অনেক স্ট্রং। স্নিগ্ধ আর স্নিগ্ধা এখানে একাই থাকে। দুই ভাই বোন মিলে এক ফ্ল্যাট নিয়েছে, সেখানে থাকে। তাদের মা বাবা উভয় থাকে সুদূর প্রবাসে। তাদের ভার্সিটি শেষ হলে তাদেরও কেউ সেখানেই নিয়ে যাবে। রিক্সার জন্য দাঁড়িয়ে আছে প্রভা। আসার সময় তো রুদ্ধের সাথে এসেছিল, এখন তো এক আসে। তন্মধ্যে একটা গাড়ি এসে থামে প্রভার সামনে। গাড়িটি চিনতে মোটেও অসুবিধা হয়নি প্রভার। এটা তাদের বাড়ির গাড়ি। তবে এখন গাড়ি সে তো বলেনি। তাহলে প্রভার চিন্তার মাঝে গাড়ির দরজা খুলে ডাক দিল তনয়া। গাড়ির ভিতর থেকে হাসি দিয়ে বলল, কি হলো প্রভাপু, আসছো না কেন? স্তম্ভিত আসতে উঠে পড়লো চটপট, দরজা দিয়ে বসে তনয়াকে জিজ্ঞেস করল, কি রে তনু, তুই এখানে? আমি তো আসতে বলিনি।
আরে তুমি বলনি তো কি হয়েছে? রুদ্র ভাই বলে দিয়েছিল। রুদ্ধ বলেছে। মাথা ছাকে সম্মতি দিল তনা। মনে মনে হাসল প্রভা। এই ছেলেটা যতই ব্যস্ত থাকুক ওর ঠিকই খেয়াল রাখবে। অনেকক্ষণ যাবৎ প্রভা খেয়াল করেছে তনয় কিছু একটা বলার জন্য কেমন কেমন উসকুস করছে। ওর অবস্থা দেখে মুখ খুলল প্রভা, প্রশ্ন করল, কিরে তরু, কি হয়েছে, কিছু বলবি? হ্যাঁ, বলতাম আর কি। বল। আসলে আপু, অনেক দিন হয়েছে আমরা কোথাও ঘুরি না, চলো না আজকে ঘুরি। তনয় বেবি ফেস রাখা মুখ পারে কতক্ষণ তাকিয়ে থেকে প্রভা শুদ্ধ হলো। ঘুরবি বলছিস? মুখটা যতটা সম্ভব ইনোসেন্ট বানিয়ে মাথা ছাকল তনয়া। ওর এরূপ চেহারা দেখে হেসে দিলে প্রভা বলল, বেশ, তবে তার আগে অবুকে একটা ফোন করি। আজকে একটা না ক্লাস করতে হয়েছে, ব্রেক ছিল না মাঝে, তাই একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছে আভা। ক্লাস শেষ, এখন বাসায় ফিরবে। ক্লান্ত পানিয়ে কলেজ গেটের দিকে হাঁটা দেয়। পরিহিত অ্যাফ্রনের পকেটে থাকা মুঠোফোনটা বেঁচে ওঠে। তড়িৎ সেটি নিয়ে কলদাতার নামটি দেখেই মুখে ফুটে ওঠে একচিলতে হাসি। তার আপাই কল দিয়েছে। ফোন রিসিভ করে কানে দিয়ে বলে, আসসালামু আলাইকুম আপাই। অপর প্রান্ত থেকে প্রভার জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। শোন অভু, তোকে যে কারণে ফোন করলাম, তোর ক্লাস শেষ? হ্যাঁ, কেন? যাক, ভালোই হলো। তনু বায়না জুড়েছে ঘোরার, তাই ভাবলাম ঘুরি। আসলে অনেকদিন হলো 3 বোন একসাথে ঘোরা হয় না। এটা বেশ ভালো কথা। তো তোমরা কোথায় এখন? তোর কলেজের উদ্দেশ্যে যাচ্ছি। বাড়ি গাড়ি এসেছে? জানি না, দেখি তারাও। তাহলে তুই গাড়ি মানা করে দিস, ড্রাইভার চাচাকে বলিস চলে যেতে। আচ্ছা, বলবো। তোমাদের আসতে কতক্ষণ লাগবে? বেশি না, প্রায় চলে এসেছি। তুই গেটের সামনে দাঁড়াস কিন্তু। ঠিক আছে বাবা, দাঁড়াবো। কথা শেষে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে হাঁটা দিল গেটের দিকে। যা ভেবেছে তাই। গাড়ি দাঁড়িয়েছে ড্রাইভিং সিটে, জানলার কাছে হাত দিয়ে ছকছক করে আওয়াজ করলো আভা। আওয়াজ পেতে গাড়ির কাজ নামিয়ে দেন ড্রাইভার জাবের। পান খাওয়া দাঁত দিয়ে হেসে বলে, উঠে পড়ুন আম্মাজান। বিনয়ের সহিত পুরো ব্যাপারটা বলল আভা। চাচা, আপনি চলে যান, আজকে আপাই আসবে, আমরা 3 বোন ঘুরবো। আচ্ছা আম্মাজান। এই বলে শাসা করে গাড়িটি নিয়ে চলে যান জাবের। গাড়িটি যেতে হাত ঘড়ির দিকে নজর দিল, তারপর আবার তাকালো রোডের দিকে। কিছুক্ষণের মধ্যে একটা গাড়ি এসে হাজির হয়। গাড়িতে উঠতেই বসে আভা। তারপর গাড়ি ছুটে তার নিজ গন্তব্যে। প্রথমেই ঠিক হয় আগে পেট পুজো করা হবে, তারপর বাকি সব। বড় একটা রেস্টুরেন্টে দেখে নামে তারা। পেট ভরে খেয়ে বের হয়ে আসে। আজ প্রায় অনেকগুলো দিন পর 3 বোন এভাবে ঘুরেছে। 3 জনের মুখে হাসি। অবশেষে ঘোরাঘুরি শেষে বাড়ি ফিরে আসে আলোককুঞ্জে। বাড়ির 3 মেয়ে প্রভা প্রফুল্ল মনে ভাবে আজকের দিনটা তার জন্য অনেক ভালো কেটেছে। এভাবেই যেন সর্বদা তারা 3 বোন একসাথে থাকে, কখনো যেন আলাদা না হয়। মাত্রই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো আভা। টাওয়াল দিয়ে নিজের মুখ মুছতে মুছতে বের হয় সে। রুমের মধ্যে থাকা সোফায় টাওয়ালটাকে ঢিল মেরে ছুঁড়ে ফেলে। তস্র পায়ে এগিয়ে যায় বেডের দিকে। ক্লান্ত শরীরটাকে বিছানা এলিয়ে দেয়। চোখ বুজে কয়েকটা লম্বা শ্বাস টানে। আজকের দিনটা সত্যি অসাধারণ ছিল। আগে প্রায় ওরা 3 বোন ঘুরতে যেত, কিন্তু এখন ব্যস্ততার কারণে আর হয়ে ওঠে না। সারাদিনের হাবি যাবে চিন্তা ভাবনা করার মধ্যে হঠাৎ কিছু একটা মনে পড়তে উঠে বসে আভা। বেড থেকে নেমে ফোনটা চার্জ থেকে খুলে সেটা নিয়ে পুনরায় বেডে গিয়ে বসে। আবার এই এক অভ্যাস, কোথাও থেকে আসলে ফোন আগে চার্জ দিবে। বালিশটাকে হেডবোর্ডের সাথে হেলান দিয়ে নিজেও সেখানে আরাম করে আছোয়া হয়ে শোয়। পাশ থেকে তুলে আরও একটি বালিশ কোলে নেয় যাতে একটু আরাম করে বসতে পারে। ফোনের লক খুলে সোজা চলে যায় মেসেঞ্জার অ্যাপসে। মেসেঞ্জার অ্যাপস ওপেন করতে খুঁজতে লাগে কাঙ্ক্ষিত আইডি। উষ্ঠজরে ধরে অতি মনোযোগের সহিত কাজটা করতে থাকে আভা। মুখে ফুটে উঠে হালকা হাসি রেখা যখন আইডিটা খুঁজে পায়। তুরাজ দেওয়ান। আইডিতে গিয়ে মেসেঞ্জার টাইপ করতে লাগে। টাইপিং শেষে কি মনে করে যেন আবারও লেখাগুলো ডিলিট করে দেয়। মুখ দিয়ে চুপ শব্দ করে ফোনটা পাশে ছুঁড়ে মারে। পা নাচাতে নাচাতে অনবরত মূলত জড়তা কাজ করছে আভার, কিন্তু তাও জিজ্ঞেস তো করতেই হবে। আজকে প্রভার থেকে শুনেছে তুরাজের মাথায় নাকি বাস্কেটবল লেগেছে। সেদিন তাকে সাহায্য করেছে তুরাজ।
আজ তো আবার উচিত তাকে জিজ্ঞেস করা, তার খোঁজ মানবতা বলতেও তো কিছু আছে নাকি। কথাগুলো এক মনে ভেবে ফোনটা তুলে নেয়, কিছুটা সাহস নিয়ে টাইপিং করতে শুরু করলো। আসসালামু আলাইকুম। আবা ভেবেছিল উত্তর আসবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে সঙ্গে সঙ্গে রিপ্লাই আসলো। ওয়ালাইকুম আসসালাম। মেসেজটিতে অবাক হওয়ার ইমোজি রিয়াক্ট হিসেবে দিল আভা। হ্যান্ড রিয়াক্ট দেখে মুচকি হাসলো তোরাজ। সেও কিছুক্ষণ হবে বাইরে থেকে এসেছে, ফ্রেশ হয়ে ফোন নিয়ে বসে। ফোন অন করতে রক্তিম আভা আইডি দিয়ে মেসেজ আসে। কিছুটা অবাক হলো, রিপ্লাই করে মেসেজের। আবার আইডির নাম মোটেও রক্তিম আভা না, সেটা তো তুরাজের দেওয়ার নিকনেম। আমাকে এই নিকনেম দেওয়ার পেছনে অবশ্যই একটা কারণও আছে। তুরাজের প্রথম যখন প্রভাদের বাড়ি যায় তখন থেকে কোথা থেকে জানি আভা দৌড়ে আসছিল। হঠাৎ তুরাজের সামনে দুম করে আছাড় খেয়ে পড়ে। নিজের সামনে আভাকে পড়ে যেতে দেখে হকচকিয়ে যায় তুরাজ। তড়িঘড়ি করে আবার কাছে যেতে তাকে তুলতে সাহায্য করে। তুলে দাঁড় করানোর পর আরেক দফা চমকে উঠে তুরাজ। আবার পুরো মুখ লাল হয়ে গিয়েছিল, স্পষ্ট বোঝা যাচ্ছিল লজ্জা পেয়েছে মেয়েটা। এতদিন শুধু নাটক আর গল্পে শুনে এসেছে লজ্জা পেলে নাকি মুখ লাল হয়ে যায়। আজ তার জলজন্ত প্রমাণও দেখে নিয়েছে। আশ্চর্যের ব্যাপার তো তখনই ঘটল যখন তুরাজ বলল আভাকে, আরে এতে লজ্জা পাওয়ার কিছু হয়নি। ব্যথা পেয়েছো বেশি? তখন আভা অস্বীকার করে বলেন, না না, লজ্জা পাইনি আমি। কথাটা শুনে কিছুক্ষণ তাকিয়েছিল তুরাজ, কিন্তু আভা তো জবাব দিয়েই খালাস। তবদা খেয়ে কিছু পল ওই জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল। তারপর হু হা করে হেসে উঠল তুরাজ, ঠোঁট নাড়িয়ে আওড়ালো। ইন্টারেস্টিং। লজ্জা তোপে পুরো মুখ রক্তিম হয়ে গিয়েছিল। বেশ লাগছিল তুরাজের। হঠাৎই মুখ থেকে অস্ফুটে বেরিয়ে আসে একটা নাম। রক্তিম? মেয়েটার নামটা তো জানা হলো না। মনের মতো নিকনেম দিতে পেরে বেশ লাগলো তুরাজের। তারপর নিকনেমটি মেসেঞ্জারে অ্যাডও করে দিয়েছে সে। মেসেঞ্জারে টুংটাক আওয়াজে পুরনো কথা থেকে বেরিয়ে আসে তুরাজ। শুনলাম আপনার মাথায় নাকি বাস্কেটবল লেগেছিল। লেগেছিল তো। কেমন আছেন এখন তাহলে? কেমন চাও? মানে? এখন ঠিক আছি আমি। তাছাড়া এসব ছোটখাটোতে তুই তুরাজ দেওয়ানোর কিছুই হয় না। ও। আভা রিপ্লাইটা কেন জানে মন মতো হলো না তুরাজের। সে লিখল, ব্যথা করলেও সমস্যা নেই। কেন? ডক্টর তো আছেই। ভাই ব্যথা দিবে, বন্যা উপশম করবে। ছুট কামড়ে হাসলো তুরাজের মেসেজ দেখে আভা। লোকটা কি তার সাথে ফ্ল্যাট করছে? ফ্ল্যাট করলো কিছু? ফ্ল্যাট করছেন? 3টা হা হা ইমোজি সেন্ড করলো তুরাজ। জবাব দেয়, ওহ কাম অন, তুমি তুরাজের ফ্ল্যাটের লেভেলে না। এমনিতেও আমি যার তার সাথে ফ্ল্যাট করি না। তুরাজের কথা ভালো লাগেনি আভার। সে শুধু লিখল, ও আচ্ছা বাই। কপাল কুঁচকে গেল তুরাজের। কি হয়েছে মেয়েটার? রাগ করলো কথাটাই নাকি? রাগ করেছো? রাগ করবো কেন? এই যে বললা। না, রাগ করিনি। তাহলে বাই বলছো যে? কথা শেষ তো কি বলবো? আমার খোঁজ নেওয়া হয়ে গেল। ও আচ্ছা বাই। কথা শেষে ফোনটা রাখতে গেলে টুম করে মেসেজের আওয়াজ আসলো। আবার মেসেজ দেখে হাসি ফুটলো তুরাজের মুখে। আবার থেকে জেনেছিলাম আপনার ব্যথা পাওয়ার কথা। হাসলো তুরাজ। মেয়েটার কথা বলার কিছু খুঁজে না পেয়ে এসব বলছে বেশ বুঝলো, কিন্তু তাও ভালো লাগলো। নিজেও রিপ্লাই দিল আভার। জানতে চাইনি লোকটা এমন কেন, কেমন করে কথা বলছে ভেবে চাপ করলাম। বেশ, জানার দরকার নেই। বিরক্ত করলে দুঃখিত। বাই। আমক বনে গেল তুরাজ। কি বলেছে সে? তার কথা কি রুট শোনালো? ও শিট বলে হাত চালিয়ে চাপ করলাম। কল দিয়ে একটু। কল করে মেয়েটাকে বোঝানোর সিদ্ধান্ত নিল তুরাজ। যদিও মনে হয় না মেয়েটা পজিটিভ কিছু বলবে, তবে বিস্ময়কর ব্যাপার তো এটা আবার সম্মতি দিয়েছে। আপনার সমস্যা না থাকলে দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। সঙ্গে সঙ্গে কল দিল তুরাজ। তবে প্রথমবারে এই ধরল না আভা, দ্বিতীয়বার অনেকক্ষণ বাজলেই ধরল। ধরেই ফোন কানে দিতেই ধমকে উঠে তুরাজ। সমস্যা কি? প্রথমবার রিসিভ করনি কেন? ইচ্ছে আমার। তাছাড়া প্রথমবারে আমি কারোর ফোন ধরি না।
করো, ফোন না ধরলেও আমার ফোন প্রথমবারই ধরবে, মনে থাকবে? রাত প্রায় 1:30। নিজের রুমে বসে অ্যাসাইনমেন্ট করছে প্রভা। পরশু জমা দেওয়া লাস্ট ডেট বিধায় রাত জেগে করা, আজকে আর কালকে করে শেষ করতে হবে। প্রভারা যে ফ্লোরে থাকে সেই ফ্লোরে একটা ছোটোখাটো রান্নাঘরও আছে। নিচেরটা মতো বড় না হলেও ভালোই। রান্নাঘরে থাকা টুকিটাকি জিনিসপাতিও আছে। সেখান থেকে কিছুক্ষণ আগে কফি করে নিয়ে এসেছে প্রভা। তখন একবার রুদ্রের রুমের দিকেও দেখেছিল। দরজা লক, মানে রুদ্র এখনো বাড়ি আসেনি। আজকের বাস্কেটবল ম্যাচ জেতার উপলক্ষে ফ্রেন্ডরা মিলে নাকি একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছে। সেখানেই রুদ্র বাড়ি থেকে কেউ কিছু বলেনি, শুধু মেজো বাবা রাগ হয়েছিল। কিন্তু এতেও কি পাত্তা দেওয়ার লোক? ও যাবে মানে যাবে। দীর্ঘশ্বাস পেরিয়ে আসে প্রভার বুক চিরে। ভাবনার চিন্তা বাদ দিয়ে আবারও লেখায় মনোযোগ দেয়। হঠাৎ দরজায় করানার আওয়াজে লিখতে থাকা হাতও থেমে যায় প্রভার। এদিকে অনবরত নক করে যাচ্ছে দরজার অপর প্রান্তের ব্যক্তি। বিরক্ত হয় প্রভা। এত রাতে কিভাবে দরজা ধাক্কাচ্ছে। চেয়ার থেকে উঠে গিয়ে দরজাটা খুলে দেয়। বাইরের মানুষটিকে দেখে অবাক হয় প্রভা। জিজ্ঞেস করে, রুদ্ধ তুই? প্রভাকে ঠেলে ছুলে রুমের ভেতর ঢুকে রুদ্ধ চালমাটাল পায়ে। রুদ্ধকে হাঁটতে দেখে কপাল কুঁচকে যায় প্রভার। রুদ্ধ পড়ে যেতে নিলেই এগিয়ে গিয়ে ওকে ধরে ফেলে প্রভা। ধরলেও কি একরকম একজন শক্ত সামর্থ্য বলিষ্ঠ ও সুঠামদেহ পুরুষকে তোলা কি চারটিখানি কথা? একদমই নয়। তবু কোনো মতে রুদ্ধকে নিয়ে গিয়ে ফেলে দিল বেডের উপর। বেডের উপর ফেলতেই উঠে বসে পড়ল রুদ্ধ। বড় বড় চোখ করে তাকিয়ে রইল প্রভার দিকে। রুদ্ধের উপর ঝুঁকে গিয়ে জহুরি চোখে পরক করতে করতে জিজ্ঞেস করল, তুই ড্রিঙ্ক করেছিস রুদ্ধ? বাবু হয়ে বসে চোখের পাপড়ি দ্রুত ফেলে বলতে লাগলো, একদমই না, আমি তো শুধু লাল পানি খেয়েছি। হাসি পেল প্রভার। কেমন কিউট করে বাচ্চাদের মতো কথা বলছে। প্রভার ভাবনার মাঝে রুদ্ধ ওর হাত টেনে ওর পাশে বেডে বসালো তাকে। তারপর প্রভার দিকে ঘুরে বলতে লাগলো, তুই খুব পচা প্রভাত। কেন? প্রভার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। ওভাবেই বলতে লাগলো, সারাক্ষণ শুধুই তুরাজ না ফুরাজ ওর সাথে থাকিস, কেন থাকিস? থাকলে কি হয়েছে, ও তো ফ্রেন্ড। থাকুক ফ্রেন্ড, তাতে কি? তুই শুধু আমার সাথেই থাকবি। কেন থাকবো তোর সাথে? হঠাৎ তুম করে উঠে বসে রুদ্ধ। প্রভার মুখটা দুই হাতের আজলায় নিয়ে বাচ্চাদের মতো ছোঁচ উলছে বলে, প্লিজ প্রভাত, আমার সাথেই থাকিস, তোকে ছাড়া আমার চলে না। তারপর নিজের বুকের বাম পাশে আঙুল তাক করে বলে, তুই যখন আমাকে ছেড়ে অন্য কারোর সাথে থাকিস তখন আমার এখানে ব্যথা করে। বিস্মিত নহনে তাকায় প্রভা রুদ্ধের দিকে। সেভাবে জিজ্ঞেস করে, তুই কোনোভাবে জেলাস হস রুদ্ধ? খুব 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 জেলাস হই আমি। মনের মাঝে প্রশান্তি বয়ে গেল প্রভার। সে আবারও জিজ্ঞেস করল, কিন্তু সারা জীবন তো আমি তোর সাথে থাকতে পারবো না। ওয়াই? বিয়ে হয়ে গেলে তো আমাকে অন্যের ঘরে যেতে হবে, তখন কি করবি? মনটা আঁকোপাকো করছে প্রভার। রুদ্ধের উত্তর জানতে আগ্রহী। না, যাবি না, আমি যেতে দেব না। তা বলে হবে নাকি? বিয়ে হলে তো সব অধিকার বরের থাকবে, সে নিশ্চয়ই বউকে রেখে যাবে না। কিছুক্ষণ তাকিয়েও থাকলো প্রভার মুখপানে। থুতনিতে আঙুল ছেঁকিয়ে ভাবুক ভঙ্গিতে জিজ্ঞেস করল, একমাত্র তোর বড়রে কেবল তোর উপর অধিকার থাকবে? হ্যাঁ। বিয়ে হলে তো আর কোথাও যেতে পারবি না। মানে? বউ করবো তোকে, আবার বিয়ে করে নেব, তখন চাইলেও তুই যেতে পারবি না, সারা জীবন আমার সাথেই থাকবে। কি বললি শুনতে পাইনি, আবার বল। রুদ্ধের শেষোক্ত কথাটা রুদ্ধ এতটা নিচু স্বরে বলেছে যে প্রভা ঠিক করে শুনতেই পায়নি। তাই তো উপরোক্ত কথাটা প্রভা বলে। কিন্তু প্রভার কথার উত্তর দেওয়ার মতো অবস্থায় ততক্ষণে আর রুদ্ধ রয় না। নেশার কারণে ঢলে পড়ে প্রভার কাঁধে। এদিকে নিজের কাঁধের উপর রুদ্ধের এমন ভারী শ্বাস পড়তে কেঁপে ওঠে প্রভা। শক্ত হয়ে বসে থাকে কিছুক্ষণ। এরপর হঠাৎ নিজের স্তম্ভিত ফিরতে পুনরায় রুদ্ধকে জিজ্ঞেস করে, ভালোবাসিস আমাকে রুদ্ধ? এই রুদ্ধ। মাথা কাট করে নিজের কাঁধের উপর থাকা রুদ্ধের মুখের দিকে তাকায় প্রভা। গালে চাপড় মেরে ডাকতে থাকে, এই রুদ্ধ কথা বল। কি রে শুনছিস তুই? আমি কি বললাম, আমার কথার উত্তর দে। তবে রুদ্ধ নিরুত্তর। ফুস করে শ্বাস ছাড়ে প্রভা। ভাবতে থাকে আসলে সে কিছু একটা হিসাব মিলাচ্ছে। রুদ্ধের আচরণগুলো প্রভাকে
ভাবতে বাধ্য করে। ছোট নয় ও যে বুঝবে না, বরং ও যা ভাবছে তা যদি হয় তাহলে ভয়ঙ্কর কিছু একটা ঘটে যেতে পারে। যদিও আন্দাজ করে প্রভা, তবুও শুনতে চায় রুদ্রের মুখ থেকেই। আচ্ছা, রুদ্র যদি ওকে ভালোবাসে তবে প্রভা কি ওকে সব ভুলে যাবে? হ্যাঁ যাবে। প্রিয় পুরুষটি তার ভালোবাসা স্বীকার করলে ও সব ছেড়ে ছুড়ে দিবে, ভাববে না কিছুই, মানবে না কিছুই, ফিরিয়ে দিবে না খালি হাতে সে তার প্রেমিক পুরুষকে। আর এটাই কাল হতে পারে তাদের জন্য। তাই প্রভা চায় না রুদ্র কখনো ওকে ভালোবাসুক, বা ভালোবাসলো তা জাহির যেন না করে। যদিও রুদ্রের এসব আচরণে প্রভা মনে করতে বাধ্য হয় যে রুদ্র ওকে ভালোবাসে, তাও আন্দাজের উপর ভিত্তি করে ও কিছু বলতে পারে না। উপরন্তু ভালোবাসার মতো এত গুরুত্বপূর্ণ একটি বিষয় ভাবনার মাঝেই প্রভার চোখে দুটো চলে যায়। রুদ্রর মায়াবী মুখপানে বিড়বিড় করে আওড়ায়, জানিস রুদ্ধ, আমি চাই না তুই আমার ভালোবাসার কথা বলিস, কিন্তু বেহায়া মন আমার খালি তৃষ্ণার্ত হয়ে যায় এই বিষাক্ত বাণীটা শোনার জন্য। বাম চোখের কোণা দিয়ে এক ফোঁটা গরম তরল অশ্রুকণা প্রভার গাল বেয়ে সোজা রুদ্রের গালে পড়ে। চোখের পানি না মুছে আবারও বলে, তুই আমার না হলেও এই হৃদয় শুধু তোকেই ভালোবেসে যাবে। আমারও এই যন্ত্রণাটা তোর জন্যেই কেঁপে উঠবে। তোকে না পেলেও কি হয়েছে, আজীবন তোর প্রতি আমার ভালোবাসা এক ফোঁটাও কমবে না। এবার ডান পাশে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। ঠাই বসে রয় প্রভা, চোখের জল মুছে না, বলে, মানুষের জীবনে সবসময় পূর্ণতা থাকতে নেই। পূর্ণতা থাকলে মানুষ অভাব জিনিসটা বুঝবে না, বুঝবে না আফসোসের সংজ্ঞা, কষ্টও বুঝবে না। তাই মানুষের জীবনে কিছু অপূর্ণতা থাকতে হয়। অনেকক্ষণ ধরে রুদ্রকে টানছে প্রভা, ওর হাত ধরে টেনে তোলার চেষ্টা আছে, কিন্তু প্রত্যেকবারই অসফল। সে বিরক্ত হয়ে হাতটা এবার ঝাড়া দিয়ে ফেলে প্রভা কোমরে দু হাত দিয়ে হাঁটু ভাঁজ করে এক পা খাটের উপর দিয়ে আরেক পা নিচে সোজা করে দাঁড়িয়ে আছে সে। বিরক্তিতে মুখ থেকে চবর্গীয় শব্দ উচ্চারণ করে তেতে উঠছে, বলে, একে দেখলে কেউ বলবে আমার ছোট দানবীয় শরীর বানিয়েছে, আমার বড় হওয়ার কোনো ইজ্জতই রাখলো না। কেন ভাই, তোকে আমার থেকে ডাবল হতে হবে কেন? কোনো অপরিচিত কেউ প্রথমবার আসলে এক দেখাই বলে দিবে আমি রুদ্রর ছোট। মানে প্রভার বুঝিয়ে আসে না এইসব। একবার তো এইরকমও হয়েছিল। সেবার ওদের বাড়ির পাশের বিল্ডিংয়ের নতুন ভাড়াটিয়া আন্টিটা আসে। প্রভা আর রুদ্র দুজনেই সোফায় বসা ছিল। আন্টি ভেবে নিয়েছে যে সে রুদ্র ছোট। যখন জানে আসল ব্যাপারটা উল্টো, তখন আবারও যাওয়ার সময় হাসতে হাসতে এও বলতে ভুলে না, আমি তো ভেবেছি প্রভাই ছোট। আসলে কি বলেন তো ভাবি, দেখে বোঝার উপায় নেই। এই আক্ষেপে প্রভা দুদিন চা খায়নি, যেখানে চা তার প্রাণের থেকেও প্রিয় পানীয় ছিল। চায়ের বদলে কফি গিলেছে। অন্যদিকে রুদ্ধ এই ব্যাপার নিয়ে যে কি পরিমাণ ফ্লেক্স মেরেছিল, সাথে চিট করা তো ছিলই। ভেটকি মাছের মতো টানা 7 দিন ওর সামনেই ভ্যাটকাইছে এই ছেলে। শেষে ঘুষ দেওয়া লাগছে, নিজের অ্যাসাইনমেন্ট করিয়ে নিয়েছিল পশ্চাচ্চা। পরে গিয়ে না এই টপিক থেমেছে। পুরনো স্মৃতি থেকে বেরিয়ে আবারও ঠেলাঠেলি আর টানাটানি করেও যখন দেখলো কোনো লাভ হয়নি, তখন রাগে বলে উঠল, ধুতরবাল, থাক তুই তোর এই হাতি মতো শরীর নিয়ে। আমার কোমর খুলে হাতেই চলে আসবে আর একে আর কিছুক্ষণ টানলে। তখন আবেগ ভরা ভাবনার মাঝ ধপ করে বিছানায় কিছু পড়তেই দেখে রুদ্ধ তার কাঁধ থেকে চিৎ পটাং হয়ে পড়ে গেছে। আর প্রভাও ওর আবেগীয় ভাবনা থেকে গিলে খেয়ে নিয়েছিল। তারপর নেমেছিল রুদ্ধকে ওর রুমে পাঠানোর মিশনে। রুম তো দূর, বিছানা থেকে উঠাতেও পারেনি রুদ্ধকে প্রভা। রুদ্ধকে নিজের রুমে রেখে এসে প্রভা চলে যায় তনার রুমে। আবার রুমে যাবে না, মনটা কেন যেন সায় দিচ্ছে না ওর রুমে যেতে। তনার রুমে দরজায় বারবার কয়েকবার নক করতে ভেতর থেকে আওয়াজ আসে, কে? আমি। দরজা খোল তনু। খট করে দরজা খুলে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তনয়া প্রভার দিকে। প্রভা ওর সেই দৃষ্টিকে পাত্তা না দিয়ে বলে, সামনে থেকে। বলদের মতো তাকিয়ে থাকলো প্রভা। নিজেই ওকে সাইড কেটে ভেতরে চলে যায়। বিছানার উপর গিয়ে শুয়ে কম্বল চেনে গায়ে দিতে দিতে তনয়াকে উদ্দেশ্য করেই বলে উঠছে, দরজার সামনে এইভাবে দাঁড়িয়ে না থেকে দরজা লাগিয়ে আয়। তনয়া রোবটের মতন প্রভার আদেশ পালন করে। বিছানায় নিজের সাইডে শুয়ে জিজ্ঞেস করে, প্রভাপু, তুমি এত রাতে আমার ঘরে? তোর ঘরে ডিম লাইটটা চেঞ্জ করিস তো তনু? বোকা বনি চাই তনয়া। ও জিজ্ঞেস করলো কি আর উত্তর দিচ্ছে কি?
আচ্ছা করবো নে, এখন যা জিজ্ঞেস করলাম তার উত্তর দাও। রুদ্ধ বলদটা আবারও ড্রিঙ্ক করে এসে নিজের রুমে আওলায় ফেলছে। এবারে যা বুঝার বুঝে ফেলে তনয়া ফিক করে হেসে বলে উঠছে, কাল তাহলে আবার রুদ্ধ ভাইয়ের ক্লাস হবে? হ্যাঁ, এখন তুই ঘুমাতো, আমার কাল ভার্সিটি আছে। দুপুর 12টা, এখনো উপর হয়ে প্রভার বিছানায় ঘুমাচ্ছে রুদ্ধ, কমফোর্টার গলা পর্যন্ত টানা। এই কাজ যে প্রভার তাও জানা, কারণ রুদ্ধ কখনই গলা অবধি কমফোর্টার টানে না। তার কমফোর্টার সর্বোচ্চ ওই কোমর পর্যন্তই থাকে। জানালার পর্দাগুলো মৃদু বাতাসে ঝাপটায় দুলে উঠতেই সেই খোলা জানালা দিয়ে এক ফালি তীর্য কালো রশ্মি এসে পড়ে রুদ্ধর মুখের উপর। সঙ্গে সঙ্গে মুখ চোখ কুচকে ফেলে রুদ্ধ। কপালে দেখা মিলে ভাঁজের। পুনরায় ঘুমানোর প্রস্তুতি নিতে কর্কশ শব্দ করে বেজে ওঠে মুঠো ফোনটা। এবার ঘুম হালকা হয়ে যায়, একবার দুবার পরপর কয়েকবার বাজতেই ঘুম চুম উড়ে যায়। মুখ দিয়ে বেরিয়ে আসে চবর্গীয় শব্দ। হাসে প্যান্টের পকেট থেকে ফোন বের করে রিসিভ করে কানে ধরতে ভেসে আসে এক অস্থির মিল রিনরিনে আওয়াজ। হ্যালো রুদ্ধ, হ্যালো, শুনতে পাচ্ছিস? সেকেন্ডও লাগেনি রুদ্ধর গলার স্বরটা চিনতে। ঘুম ঘুম ভারী কি গলার স্বরে জবাব দেয়, বল প্রভাত। শুধুমাত্র 3 শব্দের একটা বাক্য, এতেই প্রভার শির দ্বারা পর্যন্ত কাঁপিয়ে তুলে ঝাঁকি দিয়ে উঠে মিলি কায়া। আচ্ছা, সব পুরুষের কি গলার আওয়াজ ঘুম থেকে উঠলে এমন শোনায়, নাকি শুধু রুদ্ধেরটাই এমন? প্রভার ভাবনার মাঝে শোনা যায় রুদ্ধের কণ্ঠ। কিরে, কিছু বলছিস না কেন? কি? ও হ্যাঁ, তা তুই কি উঠেছিস? না। জলদি উঠে ফ্রেশ হয়ে নে, আর বেড সাইড টেবিলে দেখিস লেবু জল আছে। হুম আচ্ছা তাহলে রাখছি। হুম কল কেটে দিল প্রভা। ও ফোন না দিয়ে জাগালে বোধহয় দুপুর কভার করত, এ ভেবে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। 2 হাত দিয়ে মাথা চেপে ধরে বসে আছে রুদ্ধ। মাথাটা প্রচন্ড ভার হয়ে আছে। আগের দিন ম্যাচ জেতার খুশিতে টিমের সাথে পার্টি করেছে, সেখানেই তালে পড়ে কয়েক প্যাক মেরেও দিয়েছিল। আস্তে ধীরে পুরো রুমে চোখ বুলিয়ে বুঝতে পারলো তার বর্তমান অবস্থান। পুরো রুম জুড়ে মিলি সুবাস। হঠাৎ বিছানার দিকে নজর যায়। পাশের বালিশের পাশ দিয়ে নিচের দিকে অর্ধেক ঝুলে একটা ওড়নাটা প্রভার, তাতে কোনো সন্দেহ নেই। ঝট করে ওড়নাটা তুলে নিজে নাকের সামনে ধরে রুদ্ধ। চোখ বুঝে লম্বা লম্বা কয়েকটা শ্বাস টানে। মিলি মিষ্টি ঘ্রাণটা নিজের রন্ধ্রে রন্ধ্রে টেনে নিতে চাইছে রুদ্ধ। ওড়নাটা নাকের কাছে ধরে রেখে চোখ বুঝে ফিসফিস করে উঠছে, নেশাক্ত দ্রবণ এত নেশা ধরাতে সক্ষম নয় যতটা নেশা এই ওড়না থেকে আসা মেয়েলি ঘ্রাণ পাড়ে। হাতের সাথে পেঁচাতে থাকে প্রভার ওড়নাটা পেঁচিয়ে। তারপর বিছানা থেকে নেমে দাঁড়ায়। স্লিপার গলিয়ে কয়েক পা যেতে ভিজানো দরজার সামনে দেখা মিলে একটা স্টিকি নোটের টুকরো। নোটে গোচা গোচা অক্ষরে লেখা, এই রুদ্ধ, লেবু জল না খেয়ে কোথায় যাচ্ছিস তুই? যা চুপচাপ খেয়ে নে। মুহূর্তে এক চিলতে হাসি ফুচে ওঠে রুদ্ধর অধর জুড়ে। সেভাবে খুশি খুশি মেজাজে গিয়ে লেবু জলটা এক ঢোকে খেয়ে নেয়। এরপর একরকমই প্রত্যেকবারই ঘটে এরকম অবস্থা। রুদ্ধ ভুলে যাবে লেবু জল খাওয়ার কথা, তারপর পরই বেরিয়ে যাওয়ার সময় স্টিকি নোট দেখে তবেই খাবে লেবু জল। 31st নাইট সেলিব্রেট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কাজের জন্যই এখন আলোককুঞ্জ পরিবারের ছাদে অবস্থান করছে। মূলত আলোককুঞ্জ পরিবারের ক্ষুদে সদস্য আর তাদের বন্ধুমহল নিয়ে এই আয়োজন। বারবিকিউ করবে সবাই, সেসবের প্রস্তুতি চলছে। ম্যারিনেট করা মুরগির পিসগুলো ফুটতে দিয়ে এসে নিজেও যোগ দেয় পার্টিতে। বিছিয়ে গোল হয়ে বসা দলবলের সাথে বর্তমানে পুরানোর দায়িত্ব আছে শুভ আবার এসবে এক্সপার্ট কিনা, আর ওর মনোযোগী সহযোগী হিসেবে আছে স্নিগ্ধা। রুদ্ধ অনুপস্থিত এই আড্ডায় নিচে কি করছে কে জানে। প্রভার ডান পাশে তুরাজ বসেছে আর বাঁ পাশে বসেছে আভা। অপোজিট দিক দিয়ে তনয়া, স্নিগ্ধ পাশাপাশি বসেছে। স্নিগ্ধর পাশে বন্য আর আভার মাঝে বসেছে ত্রিধা। প্রভার বাম পাশে ছাদের রেলিং, তাই সেদিকে জায়গা নেই। তুরাজের কোনো একটা কথায় প্রভা হেসে ওঠে। হাসতে হাসতে ওর গায়ে একটা চাপড় দেয়। আর ঠিক তখনই এন্ট্রি হয় রুদ্ধের। সামনে দৃশ্যপট দেখে চোখ মুখ শক্তই হয়ে যায়। মুখ দিয়ে চুপ করে আওয়াজ বের করে 2 পকেটে হাত গুজে শীষ বাজতে বাজতে এগিয়ে যায় প্রভা যেখানে বসেছে সেই বরাবর। ঠিক তুরাজ আর প্রভার মাঝে এসে এক পাও দিয়ে দাঁড়িয়ে পড়ে রুদ্ধ।
নিজের গায়ের সাথে পায়ের অস্তিত্ব পেতেই দুজনেই সেদিকে তাকায়। নিজের পছন্দ মতো একটা সুরে শীষ পাচিয়ে ছাঞ্চা দৃষ্টিতে তাকায় তুরাজের দিকে। হাড় হিম করা দৃষ্টি দেখে মনে মনে ভয় পায় তুরাজ, তবে সেটা বুঝতে না দিয়ে একটা হাসি নিঃসুত হয়। আরে রুদ্ধ যে, এতক্ষণে আসার সময় হলো বুঝি? তা বসো। এতক্ষণ পর আসলাম বলি না সুযোগ লুটতে পেরেছো তুমি তুরাজ ভাই। নিরেট গলায় জবাব দিল রুদ্ধ। এখন জবাবে কি বলবে খুঁজে পেল না তুরাজ। এই রুদ্র, এখানে আয়, আমার পাশে বস। নিজের পাশে বসার জায়গা দেখিয়ে বলে বর্ণ। সেদিক পানে একবার নজর বুলিয়ে পুনরায় শক্ত নজরে চায় তুরাজের দিকে, স্পষ্টভাবে বলে, ওদিকে সরে বসুন তুরাজ ভাই। তুরাজের কোনো প্রতিক্রিয়া দেখানোর আগেই ওকে ঠেলে ঠুলে তুরাজ প্রভার মাঝে বসে পড়ে রুদ্ধ। টুস ডিয়ার খেলছে সকলে, প্রায় সবারই দিকেই বোতল পড়ার কারণে সবাই কিছু না কিছু করেছে। এখন বাকি আছে রুদ্ধ। সকলের প্রবল ইচ্ছে এবার যেন রুদ্ধর দিকে বোতল থামে। সকলের দোয়া বোধহয় কবুলই হয়েছে। বোতলটা খুঁড়তে খুঁড়তে এসে থামে রুদ্ধর সামনে। উৎসুক জনতা সব চেয়ে আছে রুদ্ধর পানে। এভাবেই সবারই নজর। বিরক্ত লাগছে রুদ্ধের। কিছু বলার আগে ত্রিধা বলে উঠছে, রুদ্ধ তুই তো ডিয়ার নিবি, এই বলে রাখলাম। বাকিরা সম্মতি প্রকাশ করলে রুদ্ধ বলে, আচ্ছা আচ্ছা। সমস্যার ইয়াহু বলে চিৎকার দিয়ে উঠছে। তারপরে কিছুক্ষণ ঘুসুর ফুসুর করে সিদ্ধান্ত হয় রুদ্ধের ডেয়ার হচ্ছে ওকে 50টা পুশ আপ দিতে হবে। পরনে জ্যাকেটটা খুলে শার্টের হাতা ফোল্ড করে দাঁড়ায় রুদ্ধ। যেই না পুশ আপ শুরু করতে যাবে তখনই ধ্রুব বলে উঠছে, আমার নর্মাল পুশ আপ দেওয়া তো রুদ্রের কোনো ব্যাপারই না, আমরা অন্যরকম পুশ আপ চাই। অন্যরকম মানে? ধ্রুবর কথা স্নিগ্ধা বলে। কিছুক্ষণ ভেবে আইডিয়া বলতেই শুরু করে ধ্রুব, প্রভাকে নিয়ে পুশ আপ দিতে হবে। কথাটা বজ্রপাতের ন্যায় আঘাত হানলো প্রভার মাথায়। চিচি বলল, পাগল হয়ে গেছিস? আমি ওর বড় হই, পারবে না ও আমাকে নিয়ে, অসম্ভব। কি বলতে যে কি বলে ফেলেছি প্রভা সেটা নিজেও বুঝতে পারছে না সে। তবে বয়সের খোঁটাটা খুব গায়ে লাগলো রুদ্ধর। সে শুধু থমথমে গলায় জানতে চাইল, বাই এনি চান্স তুই কি আমার পাওয়ার সম্পর্কে সন্দেহ প্রকাশ করছিস প্রভাত? তার বলতে ব্যাস আর কিছু বলতে দেয় না রুদ্ধ। প্রভার হাত ধরে টেনে নিয়ে যায় সে। 1 2 3 করে গুনে গুনে 50টা পুশ আপ প্রভাকে নিজের পিছে বসিয়ে তবেই দিয়ে ক্ষান্ত হয় রুদ্ধ। শীতের ভেতর রুদ্ধের শার্ট ঘেমে ভিজে গেছে। ঘামে ভিজা শার্ট গায়ের সাথে লেপটে রয়। বাঁকা এসে প্রভাকে উদ্দেশ্য করে বলে, তোর ওজন বহনের মতো অ্যাবিলিটি আমার থাকলেও আমার ওজন বহনের মতো অ্যাবিলিটি তোর নেই, তাই বয়স নিয়ে খোটা দিবি না, আর আমার পাওয়ার তো মোটে আন্ডার এস্টিমেট করবি না। রুদ্ধের কথাগুলো যেন এক একটা কথা ছিল না, এ ছিল প্রভার জন্য রুদ্ধের ছোড়া লজ্জার বান। কান দিয়ে গরম ধোয়া বের হচ্ছে প্রভার। মুখ লুকানোর জায়গা খুঁজছে সে। মাটির তলায় যেতে পারলে ভালো হতো, তবে সেটা তো সম্ভব না। তাই যার জন্য সে এই লজ্জায় পড়েছে তার বুকে মুখ লুকায় প্রভা। নিজের বুকের মাঝে খরগোশের ছানার মতো প্রভার মুখ লুকানো দেখে এবার হু করে হেসে উঠল রুদ্ধ। প্রভার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, বাহ, যার জন্য লজ্জায় পড়লি তার বুকে মুখ লুকালি। মস্তিষ্কে যখন রুদ্ধের কথাটা বুঝতে পারল তখনই যেন আরো এক ধাপ লজ্জা আড়ষ্ট হলো প্রভা। ইস, কি একটা বোকার মতো কাজ করলো। ধুর। তড়িৎ বুক থেকে মুখ উঠিয়ে নেয় প্রভা। কিছু বলতে যাবে তার আগে সেখানে উপস্থিত জনতারা সমস্যায় চেঁচিয়ে ওঠে। তনয়া তো সিটি মেরে বসে, আর ওর সিটি বাজানো দেখে পাশ থেকে স্নিগ্ধ আবারও খোঁচা মেরে বলে, আজকাল দেখি মেয়েরাও সিটি মারে। তা তনয়া বুঝি ছেলেদের ইপ্রিজিং করতে গিয়ে এই সিটি মারা শিখলে? সে আমি যে কারণেই শিখি না কেন, আপনার তাতে কি? বিড়বিড় করে বলল স্নিগ্ধ, আমারই তো সব। কি বললেন শুনিনি? না কিছু না। এদিকে প্রভার তো মরি মরি দশা। না আর এক সেকেন্ডও দাঁড়ায় না প্রভা। দৌড়ে নিচে চলে যায়, আর তার পিছে পিছে রুদ্ধও যায়। সাথে মুখে লেগে আছে তার দুষ্ট হাসি। সবাই এই দৃশ্য দেখে মজা নিলেও দুজনের চেহারায় নেই কোনো হাসি, বরং তাদের চেহারায় আধার নামে। একজন তুরাজ তো অন্যজন আভা। কি হবে এই দুজন ওয়ান সাইড লাভারের? রুদ্ধ প্রভা চলে গেলেও আভা আর তুরাজ যেতে পারে না। কি বলবে তারা? তাই বাধ্য হয়েই এখানে এখনো বসে আছে।
ধ্রুব বোতল ঘোরাতে নিলে বাদশাতে স্নিগ্ধা তার বক্তব্য অনেকক্ষণ হয়েছে। ধ্রুব বোতল ঘোরাচ্ছে, এবার অন্যজনের উচিত। এই কথা শুনেই স্নিগ্ধার মাথায় একটা ছাটি মেরে বসে। ধ্রুব বলে, দেখবো না কেমন ঘোরাস তুই। মুখ ভেঙচিয়ে দিয়ে স্নিগ্ধা জবাব দেয়, দেখিস, তোর থেকে ভালোই ঘুরবো আমি। দুজনের ঝগড়ার অবসান ঘটিয়ে বোতল ঘোরা স্নিগ্ধা। সকলের নজর ঘুরতে থাকে বোতলের দিকে। এই বুঝি নিজের দিকে পড়ে, এরকম ভাবনা ভাবতেই বোতল এসে থামে তুরাজের সামনে। আবার হই হই করে উঠে সকলে। ধ্রুব বলে, তোরাজের ডিয়ার আমাদেরকে নেচে দেখাতে হবে। ও করে সমস্যারে সম্মতি জানায় উপস্থিত জনতা। এরই মাঝে আবারও মশলাপাতি মিশিয়ে তনয়া বলে, এই না না, সিঙ্গেল ডান্স তো পুরনো হয়ে গেছে, তুরাজ ভাই বরং কাপল ডান্স করবে। তনয়ার কথা স্নিগ্ধা বলে, আইডিয়াটা তো ভালোই, কিন্তু ও কাপল ডান্সটা করবে কার সাথে? বিরক্ত হয়ে যায় তুরাজ। সে গম্ভীর হয়ে বলে, উফ, কি শুরু করলি তোরা এসব? আমি কোনো ডান্স টান্স করতে পারবো না। তুরাজের কথার বিরোধিতা করে স্নিগ্ধা বলে, হুম, তা বললে তো হবে না সোনা, তোকে তো ড্যান্স করতে হবে। শুভ সুত হয়। হ্যাঁ তাই। সে না হয় হলো, এবার ওর পার্টনারটা কে হবে? স্নিগ্ধার কথায় তনয়া বলে, এরও আইডিয়া আমার কাছে আছে। তনয়া বাবা দিয়ে ধ্রুব বলে, আরে বাস, তনে আর তো দেখি গাটে গাটে বুদ্ধি। ধ্রুবর কথায় তিতপুনি কাটে স্নিগ্ধ। হ্যাঁ, এসব বুদ্ধিতেই তো ভরা থাকবে মাথা, ভালো কিছু তো আর মাথায় থাকবে না। এগিয়ে উঠে তনয়া বলে, এই আপনার সমস্যা কি? তখন থেকে আমার পিছনে লেগে আছেন। ওদের ঝগড়া আর বাড়তে না দিয়ে স্নিগ্ধা বলে, স্নিগ্ধ থাম, কি শুরু করলি? তুমি বলো তনয়া আইডিয়াটা। তো যা বলছিলাম, আমরা সবাই নাম কাগজে লিখে লটারি করব, যার নাম উঠবে সেই হবে তুরাজ ভাইয়ের ডান্স পার্টনার। হ্যাঁ হ্যাঁ, তাই করা হোক। তাহলে কাগজ আন। ধ্রুবর আদেশে তনয়া গিয়ে কাগজ কলম নিয়ে আসে। এরপর স্নিগ্ধা কাগজে নাম লিখে আর স্নিগ্ধ কাগজ ভাঁজ করে। কাগজ ঝাঁকানোর দায়িত্ব দেওয়া হয় আভাকে। এতক্ষণ অনাগ্রহ নিয়ে এখানে বসেছিল আভা। তার কিছুই ভালো লাগছিল না। প্রথমে যে আনন্দ নিয়ে সে এখানে এসেছিল সেসবে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। তাই হঠাৎ সম্মোধনে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেও সবার কথা মতো কাগজগুলো নিতে হয়। কাগজ মিশিয়ে ঝাঁকানোর পর নিচে রাখতে গেলে বাধা দেয় ধ্রুব। বলে, হাতেই রাখো তোরাজ, না হয় তোমার হাত থেকেই একটা কাগজ তুলবে। ধ্রুবর কথায় ওর দিকে কটমট করে তাকায় তুরাজ। তবে তুরাজের এই তাকানোতে পাতা না দিয়ে উল্টে তারা দেয় সে অজ্ঞতা। আবার হাত থেকে কাগজ উঠাতে হয় তুরাজকে। কাগজ উঠিয়ে কাগজ খুলতেই নাম দেখে। খানিকটা দ্বিধায় পড়ে যায় তুরাজ। এদিকে বাকি সবাই তাড়া দিতে থাকে। জিজ্ঞেস করে কার নাম এসেছে। কোনো কথা না বলে কাগজটা এগিয়ে দেয় ওদের দিকে। বন্ধু পার্টি সবাই ঝুঁকে পড়ে কাগজের উপর। নাম দেখেই তো স্নিগ্ধ দেয় এক লাফ, চেঁচিয়ে উঠে চেয়ার করতে থাকে। কাগজে খুলতে গোটা গোটা অক্ষরে স্পষ্ট একটা নাম, আভা। তখনই তারা হুড়ো করে সিঁড়ি বেয়ে নামতে গিয়েছিল প্রভা। লাস্ট সিঁড়ি পার না হয়ে তার আগেই সিঁড়ি থেকে ঠাস করে নিচেই পড়ে যায়। তখন প্রভার হাত পা ছুঁড়ে কাঁদতে ইচ্ছে করছে। ছোটবেলায় খালি এমনই যেখানে সেখানে সে পড়ে যেত। এই নিয়ে কি যে মজা নিত সবাই। তার এই পড়ার কারণে সবাই তাকে ব্রয়লার মুরগি বলেও ডাকত। ছোট থাকতে প্রভা দেখতেও ছিল ব্রয়লার মতোই। আর এখন তো সে বড় হয়েছে, বাড়ির বড় মেয়ে সে, এখনও এভাবেই পড়তে হয়। ছিচ্ছি, কেউ দেখলে কি বলতো যে। তবে প্রভার মনোবাসনা কবুল হলো না। রুদ্র ঠিক ওর পিছিয়ে আসছিল, কিন্তু হঠাৎ প্রভাকে পড়ে যেতে দেখে আহামুখি বোনা যায়। এগিয়ে যায় প্রভার নিকট, এক হাঁটু ভাঁজ করে ফ্লোরে বসে পড়ে জিজ্ঞেস করে, দেখে শুনে চলবি না তুই প্রভাত? চোখ তুলে রুদ্ধর পানে তাকায় প্রভা। দেখি কোথায় ব্যথা পেয়েছিস? বলেই প্রভার পান নিয়ে দেখতে থাকে। বেশ ভালো ব্যথা পেয়েছে, লাল হয়ে ফুলে গেছে সাথে সাথে। প্রভা কি ব্যথা পেয়েছে? রুদ্ধকে দেখলে মনে হয় ওই দ্বিগুণ ব্যথা পেয়েছে। এমন একটা অবস্থা, ব্যথা যেন প্রভা পায়নি, ব্যথা রুদ্ধই পেয়েছে। এইসব আকাশ কুসুম ভাবনার মাঝে নিজেকে শুনে ভাসতে অনুভব করে প্রভা।
হকচকে উঠছে, ভালো করে দেখলে বুঝতে পারে রুদ্ধ মহাশয়কে কোলে তুলে নিয়েছে। হাত দিয়ে রুদ্ধর গলা জড়িয়ে ধরে প্রভা বলে, আমি তো হেঁটেই যেতে পারতাম, তোর কোলে নেওয়ার দরকার ছিল না। প্রভার আহ্লাদি কথায় শুনে রুদ্ধর মাথার শয়তানি বুদ্ধি খেলে। শয়তানি হাসি দিয়ে বলে, ছি প্রভাত, তুই তো বলতেই পারতিস যেমন কোল উঠতে চাস। আমি তো তোকে ছাদ থেকে নিয়ে আসতে পারতাম।